সুধী দর্শক মণ্ডলী, গতকাল শিলিগুড়িতে উত্তরবঙ্গের আদিবাসী সমাজের এক গর্ভবতী আদিবাসী মহিলার উপর এক মুসলিম কাদের মোল্লা কর্তৃক ন্যাক্কারজনক অত্যাচারের প্রতিবাদে ও আদিবাসীদের জমি বেআইনিভাবে দখলের প্রতিবাদে মিছিল ছিল। সেই মিছিলে পুলিশ যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে, হাজার হাজার রাউন্ড টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে এবং জলকামান ব্যবহার করেছে, তাতে শত শত আদিবাসী ভাই বোন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং শত শত আদিবাসী নারী পুরুষকে পুলিশ বন্দি করে থানায় নিয়ে গিয়েছে। উত্তরের কণ্ঠ এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছে। ইতিমধ্যে আপনারা এই সংক্রান্ত খবর বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইউটিউব চ্যানেলে সমাজ মাধ্যমে পেয়ে গেছেন। আদিবাসীদের এই মিছিলে কোনো রাজনৈতিক মিছিল ছিল না। আমি আর কথা বাড়াচ্ছি না। পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী কি বলছেন, আসুন একটু শুনে আসি। জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে উত্তর কন্যা চলো অভিযান ছিল। এই কর্মসূচিতে মূল দাবি ছিল একজন গর্ভবতী মহিলাকে তার উপরে নির্মমভাবে অত্যাচারকারী কাদের বলে একজন দুষ্কৃতকারী, একজন জঙ্গি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং জনজাতি আদিবাসী এলাকাতে ল্যান্ড জেহাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে আজকে যেভাবে আদিবাসীদের উপরে বর্বরোচিতভাবে অত্যাচার করা হয়েছে, নিন্দার কোনো ভাষা নেই। আপনারা যদি এই ভিডিওটা যদি দেখেন, দেখবেন তাহলে কিভাবে টিয়ার গ্যাস ফাটানো হয়েছে, পুলিশ পাথর ছুঁড়েছে আদিবাসীদের উপরে, এবং একদিকে মুখ্যমন্ত্রী হিজাব পরে ইফতারে অংশগ্রহণ করছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গর্ভবতী আদিবাসী মহিলার উপর অত্যাচারকারী কাদেরকে বাঁচানোর জন্য এইভাবে অত্যাচার করছে, কিভাবে টিয়ার গ্যাস ফাটিয়ে। অসংখ্য আহত হয়েছেন, হসপিটালে আছেন এবং থানাতে লকআপেও অসংখ্য আন্দোলনকারী বা প্রতিবাদকারী আদিবাসীদেরকে গ্রেপ্তার করে পুলিশের এই বর্বরোচিত হামলা ঘটেছে। ভারতীয় জনতা পার্টি সহ অনেক রাষ্ট্রবাদী সংগঠন ইতিমধ্যে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং সেখানে থানাতে বিক্ষোভ সহ আমাদের ওখানকার যারা নেতৃত্ব আছেন, একটু আগেই টেলিফোনে বিশ্ব হিন্দু পরিষদের লক্ষ্মণ সিং এর সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও আছেন। আমাদের জেলা নেতৃত্ব দীপঙ্কর অরোরা, নান্টু পালেরাও আছেন, বিধায়ক শঙ্কর ঘোষ, দুর্গা মুর্মু, শিখা চ্যাটার্জি, তারাও এই আক্রান্ত অত্যাচারিত আদিবাসীদের পাশে পৌঁছেছেন। আমরা এই সরকার মহিলা বিরোধী, হিন্দু বিরোধী আমরা বলেছি। আজকের ঘটনা প্রমাণ করেছে এই সরকার এই ল্যান্ড জিহাদ এবং অত্যাচার করা, শুধু ল্যান্ড জিহাদ নয়, আদিবাসী রমণীদের উপর অত্যাচার করা, এই জিহাদি কাদেরদেরকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি তার পুলিশকে লেলিয়ে দিয়েছে শান্তিপূর্ণ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর। আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা আদিবাসী সুরক্ষা মঞ্চের পাশে আছি।
জান আমরা যে ছবি দেখলাম যে মানুষ পথে নামলেন, তারা মহিলা মানে এর আগে থেকেই ঘোষিত এবং কমপ্লিটলি আদিবাসীদের এই কর্মসূচি ছিল, এবং উত্তরবঙ্গের জনসংখ্যার একটা বড় অংশ আদিবাসী আপনারা জানেন, এবং মূলত চা বাগান থেকে শুরু করে তারা অনেক ধরনের কাজের সঙ্গে সেখানে যুক্ত, এবং তারা অনেক পুরনো সেখানকার মূলবাসী জনজাতি। আজকে তাদের বাড়ির একজন গর্ভবতী মহিলাকে কাদের বলে একজন জিহাদি জঙ্গি তৃণমূল আশ্রিত তিনি শারীরিকভাবে অত্যাচার করেছেন বলে আজকে একটি অরাজনৈতিক তাদের সামাজিক আন্দোলন ছিল, পূর্ব ঘোষিত আন্দোলন ছিল। পুলিশ ব্যারিকেড করেছিল, পুলিশ ধৈর্যের পরীক্ষা দিতে পারত, তাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে পারত, এবং জল কামানও ব্যবহার করে ছত্রভঙ্গ করলেও করতে পারত। তা না করে শত শত পুলিশ র্যাব নামিয়ে পুলিশ পাথর পর্যন্ত ছুঁড়েছে। এই পুলিশদেরকে চিহ্নিত করা দরকার। টিয়ার গ্যাসের সেল ছুঁড়েছে, অসংখ্য আদিবাসী আন্দোলনকারীরা আহত হয়েছেন, এবং তাদেরকেও আবার গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি এবং সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমার সঙ্গে একাধিক নেতৃত্ব টেলিফোনে কথা হয়েছে, এবং আমাদের একাধিক বিধায়কও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আমরা এর তীব্র নিন্দা করছি। যাদেরকে আদিবাসীদের গ্রেপ্তার করে লকআপে রেখেছেন, অবিলম্বে মুক্তি চাই। অবিলম্বে আহতদের সরকারিভাবে চিকিৎসার দায়িত্ব নিন, এবং এই কাদেরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করুন। এই সরকার, আমরা জানি এই সরকার রাষ্ট্রবিরোধীদেরকে সমর্থন করে, উৎসাহিত করে, জামাতিকরণের চেষ্টা করছে। এই সরকারের দ্বারাই আদিবাসীদের জমি দখল হচ্ছে ল্যান্ড জিহাদের মাধ্যমে। এই সরকার হিন্দু বিরোধী, নারী বিরোধী। অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি, তামান্না থেকে রামপুরহাটের 6 বছরের আদিবাসী কন্যা, বারে বারে প্রমাণ হয়েছে। আজকেও প্রমাণ হলো পুলিশের এই অত্যাচার, বর্বরচিত অত্যাচার, যে অত্যাচার এখনো চলছে। তাদেরকে বিনা কারণে জেলের ভিতরে, লকআপের ভিতরে ঢুকিয়ে রেখেছে এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এরা আদিবাসী বিরোধী, এটা প্রমাণ হয়েছে। আমরা সর্বাত্মকভাবে আদিবাসী সুরক্ষা মঞ্চের পাশে আছি। আগামীতে এই বিষয়টিকে সামনে রেখে আপনারা কোনো প্রতিবাদ কর্মসূচি? প্রতিবাদ ইতিমধ্যে চলছে। আপনাকে যদি আমি ছবি দেখাই তাহলে দেখতে পাবেন, ইতিমধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি বা রাষ্ট্রবাদী সংগঠনের বহু কর্মকর্তা তারা ওই থানাতে একদিকে জড়ো হয়েছেন, বিক্ষোভ করছেন। আপনারা দেখুন। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ প্রশাসন হায় 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 পুলিশ প্রশাসন হায় 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 হায়। মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে গ্রেফতার করা হলো, তার সাথে পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এবং জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করেছে, জবাব চাই, জবাব দাও। শান্তিপূর্ণ আন্দোলন। জবাব চাই, জবাব আমরা দাও। তীব্র নিন্দা জানাচ্ছি। এই তবে না। নিস্তার। দেখুন জেলের ভিতরে কিভাবে আদিবাসী নেতাদেরকে এরপরেও জেলের ভিতরে রেখেছে। আমরা আছি, আমাদের ওখানে কর্মসূচি চলছে, এবং এখন আমরা এদেরকে মুক্তি এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসাকে অগ্রাধিকার দিচ্ছি, এবং আমরা নিশ্চিতভাবে এই ইস্যুটাতে সরকার এবং পুলিশের বিরুদ্ধে আদিবাসী সমাজকে যুক্ত করে আমরা আন্দোলন করব। আদিবাসী সমাজ, উত্তরবঙ্গ, এই যে পুলিশের অতি সক্রিয়তা, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কিছু দেখতে পাচ্ছেন? পুলিশের সক্রিয়তা আজকে কলকাতাতেও দেখেছেন। ডিএ আন্দোলনকারীদের, কালীঘাট তো অনেক দূরে, 3 কিলোমিটার দূরে, তার আগেই ধর্মতলা ডোরিনা ক্রসিং এ কিভাবে বেড়া দিয়ে এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা আটকেছেন। বিখ্যাত আইপিএস ইন্দিরা মুখার্জির ওরা যখন বলে আমরা হাজরা পর্যন্ত যাব, মাইক ব্যবহার করেনি, পরীক্ষা চলছে বলে। আগামীকাল বিকেল 3টা অব্দি মাইক ব্যান আছে। সরকারি কর্মচারীদেরও কিভাবে আজকে হ্যারাস করেছে, তারাও ছাড়েনি। আজকে এই ডোরিনা ক্রসিং থেকেই বিগত দিনে আন্দোলনের নতুন মাত্রা পেয়েছিল।
3 ঘন্টা ধরে তারাও শান্তিপূর্ণ অবরোধ করেছে এবং পুলিশ ভয় পেয়েছে। চারিদিকে পুলিশ ব্যস্ত, মুখ্যমন্ত্রী এবং তাকে সুরক্ষা দেওয়ার জন্য তার পাশে যেন কেউ ভিড়তে না পারে। একদিকে কাদেররা শাস্তি পায় না, উল্টে প্রতিবাদ করতে যাওয়া আদিবাসীদের মার খেতে হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি মুসলিম ভোট ব্যাংকে সংগঠিত করার জন্য সারাদিন খেয়ে দে ইফতার করে কারা? যারা সারাদিন উপোস থাকে, সূর্য ওঠার আগে যারা সাইরি না কি খাওয়ার বলে, মানে সেই খাওয়ার খেয়ে যারা উপবাস ব্রত পালন করেন, তাদের উপবাস ব্রতটা ভাঙতে হয় ইফতারের সময়। মুখ্যমন্ত্রী তো কিছু না কিছু নিশ্চয়ই খেয়েছেন। খাওয়ার পরে তিনি গিয়ে মাথায় হিজাব লাগিয়ে, এটা কি? তিনি মাহে রমজানের শুভেচ্ছা দিতে যেতে পারেন, তার কোনো অসুবিধা নেই, কিন্তু ইফতারে অংশগ্রহণ খেয়ে দিয়ে করার মানেটা কি? এবং তার পাশ থেকে দাঁড়িয়ে যে ভিডিও আপনারা পেয়েছেন, এইরকম একটা ধর্মীয় মঞ্চকে, সেখানেও ববি হাকিম সেখানে বলছে, তার ভিডিও আমরা পেয়েছি, সেখানেও ভোটের কথা বলছে, মুসলিমদেরকে বলছে একমাত্র আপনাদের সাহারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে করছেন, এইদিকে করছেন। আর এই জন্যই কাদেররা তৈরি হচ্ছে, এই জন্যই পিলখানাতে হাওড়ায় আপনারা এই জিনিস দেখতে পাচ্ছেন। কেউ তো অ্যারেস্ট হলো না, হাওড়ায় এখনো দুদিন তো হয়ে গেল। অ্যারেস্ট হলো না। খুনি CCTV তে তৃণমূল মোড়া হাওড়া। বিধায়ক গৌতম চৌধুরী ঘনিষ্ঠ বলেই কি এখনো ধরেছে? ওই সোনাপাপ্পুরাও অ্যারেস্ট করে কোনো না, ধরবে না, ভোট করতে হবে না। এপ্রিল মাসে নির্বাচন হবে, যে কোনো সময়। ইলেকশন কমিশন বলবে কবে হবে। আর স্বাভাবিকভাবে এরা ভোট করে। সোনাপাপ্পু, কসবা, রাসবিহারী একটা বড় অংশের ভোট লুটের দায়িত্বে থাকে। ওখানকার যিনি খুন করেছেন, তিনিও ওখানে গৌতম চৌধুরীকে জেতান, এলাকা ভাগ করে নিয়ে যেতেন। যেখানে রামনবমীর মিছিলে ঢিল পড়ে, সেই এলাকায় এইসব জিনিস ঘটেছে। এই যে দেখা গেল যে এই সক্রিয়তা তখন কোথায় যায় যখন রাজ্যে জঙ্গি ধরা পড়ে, যে বাইরের রাজ্য থেকে পুলিশ এসে সেখান এই থেকে সরকারটাই তো জঙ্গি সরকার। একটা অ্যাড করি যে আজকে ববি হাকিম বলেছেন যে এই যে জঙ্গি ধরেছে এটা কলকাতার পুলিশ ধরেছে, দিয়ে দিল্লি পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে। ববি হাকিম আজকে বলেছে জঙ্গি ধরা প্রসঙ্গে যে কলকাতার পুলিশ ধরেছে, বাংলার পুলিশই ধরেছে, দিল্লি পুলিশের হাতে সম্পূর্ণ hand over করে মিথ্যা কথা। এটা আজকে নয়, ওই 7 শেখকে আসাম এসটিএফ ধরার পরে, জাভেদ মুন্সিকে কাশ্মীর এসটিএফ ধরার পরে, আপনার এনআইএ লালটু শেখ, আব্দুল মান্নানকে সোনারপুর থেকে ধরার পরে, এখানেও ইনপুটটা দিল্লি পুলিশের। বাইরের রাজ্য থেকে কোনো পুলিশ এলে লোকাল পুলিশ স্টেশনকে, লোকাল পুলিশকে জানায়, তারা সহযোগিতা করেন। অনেক সময় সহযোগিতা না করে উল্টে জানিয়েও দেন। এখন বিএনএসে অনেক সুযোগ হয়ে গেছে, ওরা স্পটে পৌঁছে খবর দিয়েছে, আগে থেকে দিলে তো জানিয়ে দিত। ববি হাকিম আরো একটা বিষয় বলছেন আজকে যে বাংলাকে বদনাম করতে এই বোমাতঙ্ক বিভিন্ন জায়গায় শোনা যায়। আরেক জায়গায় আদালতে আজকে বিভিন্ন পোস্ট অফিস পাসপোর্ট আদালতে দেখা যাচ্ছিল বোমাতঙ্ক, যদিও সেখানে পরে বোম পাওয়া যায়নি। ওটা তৃণমূল করেছে জাজদের ভয় দেখানোর জন্য। আজকে বলছে এটা বিজেপির চাল। পাসপোর্ট অফিস দুটো ববি হাকিম বলছে বিজেপির চাল। তা রাজ্য সরকার কেসটা হ্যান্ড ওভার করে দিক না এনআইএ এর হাতে, সিআইডি হেল্প করুক, এনআইএ করুক তদন্ত, বেরিয়ে যাবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকেরা যুক্ত এবং বাংলাদেশি জামাতিরা যুক্ত, যাদের নাম কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের নাম রাখা নিয়ে এত মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম। সেই এনআইনি একটা প্রশ্ন করবো দাদা, আজকে হাইকোর্টে রাজ্য গিয়েছিল যে বেলডাঙ্গা মামলার কেস। আজকে আমার মামলাতেই গেছিল, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিয়েছি, পেয়ে যাবেন। এটা একটা বড় জয় হয়েছে। আজকে রাজ্য সরকার যে স্টে চাইতে গেছিল, স্টে রিফিউজ করেছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ। একটু আগেই অর্ডার আপলোড হয়েছে। আই ওয়েলকাম দ্য ভার্ডিক্ট। এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে একজন পিছু হোমগার্ডের চাকরি দেওয়া হবে, নবান্ন থেকে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে। অথচ আনন্দপুরের ঘটনার পর থেকে সে নিয়ে কোনো রকম নড়াচড়া। আনন্দপুরের ঘটনাতে ওই মোমোর যে মালিক আর ডেকোরেটরের যে মালিক, তাদের কাছ থেকে টাকা নিয়ে চেক দিয়েছে তৃণমূলের নেতারা আর পুলিশ গিয়ে, অভিযুক্ত চেক দিয়েছে। এর থেকে নির্লজ্জ ঘটনার কোথায় পাবেন আপনি? ওখানে 27 জন এখনো নিরুদ্দেশ,
52টা লোক মারা গেছেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সাফাই দিয়েছেন, আমি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ছিলাম, সেটা তো একদিন। তারপরে উনি দিল্লি সুপ্রিম কোর্ট কত জায়গায় ঘুরে চলে এলেন, একবারও যেতে পারেননি, কারণ ও মোমোর যিনি মালিক তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত আশীর্বাদ ধন্য। অতএব স্বাভাবিকভাবে ওখানে হয় না। আর ওখানে যারা মারা গেছেন বা নিখোঁজ আছেন তারা সকলে হিন্দু। অতএব হিন্দুদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চোখ বন্ধ থাকে, যেটা আজকেও তিনি করিয়েছেন, পুলিশকে দিয়ে উত্তরকন্যাতে আদিবাসীদের পিটিয়েছেন। আর এখানে মাথায় হিজাব লাগিয়ে কানটা বাইরে বের করে রেখে উনি বার্তা দিয়েছেন, আমি তোমাদেরই লোক। দাদা, বাঁকুড়ায় সরকার ধান বিক্রয় কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে একজন মারা গিয়েছেন, এসআইআর লাইনে হলে কমিশনকে দায়ী করা হয়, তাহলে এক্ষেত্রে রাজ্য কি ক্ষতিপূরণ দেবে? হ্যাঁ, ক্ষতিপূরণ দিতে পারে, ভোট আসছে, 2 লাখ টাকা দিতে পারে, নইলে ওখান থেকে পুলিশকে বলবে বালি থেকে তোলার টাকা দিয়ে দিতে পারে। মানে প্রচুর বালির ঘাট আছে, আর শালতোড়াতে পাথরও চালু হয়েছে, ওখান থেকে দিয়ে দিতে পারে 2 লাখ টাকা। আর এইরকম একটা হাফ দাঁড়ি কাটানোর মতো আপনার চাকরি দিতেই পারে। এই হোমগার্ডদের যে চাকরি, এই চাকরির বেতন কত? 10, 11, 12 হাজার টাকা বেতন, এদের পেনশন পর্যন্ত নেই, এদের আপনার গ্র্যাচুইটি নেই, এদের কোনো কোনো প্রোটেকশন নেই, এবং প্রত্যেক বছর চাকরিকে রিনিউয়াল করতে হয়। এবং বহু উদাহরণ রয়েছে যে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আপনার জুনিয়র কনস্টেবল, এই যে যাদেরকে বা মাওবাদী যাদের সারেন্ডার চাকরি ইত্যাদি দিয়েছেন বিভিন্ন জায়গায়, তাদের বহুজনের চাকরি এরা রিনিউয়াল করেনি, চাকরি খেয়ে ফেলেছে। অন্তত 15,000 সিভিক ভলেন্টিয়ারের চাকরি বিভিন্ন সময় বিভিন্ন কারণে অফ হয়ে গেছে। আর বিভিন্ন কেসে গত 15 বছরে এই ধরনের অনিশ্চিত চাকরি যাদের দিয়েছেন তাদেরও চাকরির ওই শুরুর সময় 2-4 দিন মিডিয়া টিভি হয়, উনি ছবি টবি তুলবেন, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবেন কাউকে দিয়ে একটা, উনি ভার্চুয়ালি থাকবেন, এসব করবেন। করার পরে তো আপনি হারিয়ে যাবেন সব। যেমন আনন্দপুর আপনাদের ছবিতে নেই, মিডিয়াতে নেই, আলোচনায় নেই, একইভাবে এটাও হারিয়ে যাবে। সেন্ট্রাল ফোর্স আসার পর রাজ্যের পরিস্থিতি কিছু বদলাবে? ব্যবহার করা হবে কিভাবে দেখছেন? আজও বহু জায়গায় তবে আমার অতীত অভিজ্ঞতা ভালো না, তবে আমি আশাবাদী ইলেকশন কমিশন আপ টু দি মার্ক করতে পারেননি। সিও অফিস চেষ্টা করলেও ইসিআই, ধরুন ডিএমদেরকে অ্যাকশন নেওয়া উচিত ছিল, এগেনস্ট আরো বহু এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বেশ কিছু বিএলওর এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেভাবে হয়তো সিও অফিস থেকে পাঠিয়েছেন, উপর থেকে অ্যাপ্রুভ্যাল তারা দেননি, বা উপর সিও অফিস পাঠায়নি, আমি জানি না। কিন্তু আরিজ আফতাব চলে যাওয়ার পরে, দীর্ঘ 6 বছর থাকার পরে চলে যাওয়ার পরে আমার মনে হয়েছে ইলেকশন কমিশন বিষয়গুলো চেষ্টা করছেন। তাই আমি আশাবাদী, কিন্তু না চালে বিশ্বাস নেই। বিগত বেশ কয়েকটা নির্বাচনে আমার অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাতে আমি দেখেছি যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর রুট মার্চ থেকে শুরু করে বুথে যে এন্ট্রি পয়েন্টে তারা থাকেন বা কিউআরটি, এইসব ব্যবহার করার ক্ষেত্রে এরা যে ধরনের শয়তানি সঠতা এবং যে ধরনের নোয়িং ফুললি ওয়েল একটা বড় কনস্পিরেসি করে, সেই কনস্পিরেসি চলতে থাকলে তো আপনি ভালো কিছু আউটকাম পাবেন না। 23-এর পঞ্চায়েতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে 820 কোম্পানি প্যারামিলিটারি ফোর্সকে বসিয়ে রাখা হয়েছিল, ইউজ করা হয়নি। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে গেটের ভিতরে রেখে 21-এর গণনা কেন্দ্রের ভিতরে তাণ্ডব চালানো হয়েছে। এভাবে বহু ভায়োলেশনের রিপোর্ট আছে। মগরাহাট পশ্চিমে বিজেপির প্রার্থী মানস সাহা তো কাউন্টিং সেন্টারে গিয়াসউদ্দিন মোল্লার বাহিনীর হাতে অর্ধমৃত হয়ে পরে কলকাতার একটি প্রাইভেট নার্সিং হোমে মারা গেলেন। অতএব বিগত দিনের অভিজ্ঞতা ভালো নয় আমাদের। তবে যেহেতু আরিজ আফতাবের মতো একটা স্থাবক আজকে সিও নেই, হিসেবে নেই, তাই আমরা আশাবাদী যে এবারে ইলেকশন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে তারা একটা এফেক্টিভ ব্যবস্থা নেবে,
এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশ রাজ্য পুলিশকে যে সমস্ত অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হয়েছে তার কোনো ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যায়নি। আমাদের ইটাহারে একজন ERO মার খেয়েছেন, তার এগেনস্টে যারা মেরেছে ব্যবস্থা হয়নি। মুরুগন সাহেব বারবার 3বার আক্রান্ত হয়েছেন, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সিওকে মধ্যরাত্রি অবধি আটকে রাখা হয়েছিল তার লিফটের সামনে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আর গত 2 দিন আগে আমি নিজেই তাণ্ডবের শিকার। আমি FIR করার পরেও সিও সেই FIR সিপি কলকাতার কাছে পাঠিয়ে দেওয়ার পরেও কমপ্লেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো দিকে যারা লুম্পেনদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে 2 জন বেলও পেয়েছেন আজকে। মিথ্যা মামলায় বেশিক্ষণ রাখা যায় না। উল্টো দিকে আমার করা মামলা এবং আমার ডিভিশন বেঞ্চের অর্ডারও ছিল, শুধু আমি নয়, ভারতীয় জনতা পার্টির সমস্ত জনপ্রতিনিধিদেরকে কোথাও অবস্ট্রাকশন করা যাবে না, চিফ জাস্টিসের ডাইরেকশন ছিল, সেটাও ভায়োলেশন হয়েছে। আমি কলকাতা হাইকোর্টে মেনশনও করেছি, তার ব্যবস্থা নেয়নি। অতএব এক্ষেত্রে কতটা ব্যবস্থা নেবে তার উপরে নির্ভর করছে এর আউটকাম বা রেজাল্টটা কি হবে। কমিশন বলছে যে কেন্দ্রীয় বাহিনীর অভিজ্ঞতা, মানে আপনি যেটা বললেন অভিজ্ঞতা খারাপ, যদি এবারও ওরকমই ভূমিকা দেখা যায় কেন্দ্রীয় বাহিনী, তাহলে হ্যাঁ, ঠিক। SIR করে কি কোনো রকম সুবিধা হবে? আমি এসব কাল্পনিক প্রশ্নের উত্তর দেব না। প্রথম কথা বলি, 28 তারিখে যে ভোটার তালিকা সবকিছু নিষ্পত্তি হয়ে বেরোনোর কথা ছিল, হয়তো ইলেকশন কমিশন আরো 5 দিন সময় নিত, নিষ্পত্তি করেই তালিকাটা বের করত, যে 58 লাখ, অ্যাবসেন্ট 5 লাখ, অমুক তমুক করে একটা তালিকা বেরোতো এবং সবাই জেনে যেত যে এটা একটা তালিকা। তারপরে হয়তো 200, 500, 1-2 হাজার এদিক ওদিক থাকতো, তারা ডিওর কাছে আপিল করতো, ডিওরা আপিল রিজেক্ট করলে সিওর কাছে করতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যে কাণ্ড কারখানাটা করে দিয়েলেন, এর ফলে অনেকগুলো ভোটার লিস্ট বেরোবে, কিন্তু চূড়ান্ত ভোটার লিস্টটা বেরোচ্ছে আগামী পরশুদিন। এবং এই ভোটার তালিকায় বিতর্কিত এবং অমীমাংসিত যারা নাম আছে সেই নামটা বেরোবে না। সেই সংখ্যাটা কত আমি জানি না, কিন্তু সংখ্যাটা বিরাট বড়, 7,06,000 মতো বলা ঠিক আছে। এখনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। আমি প্রথমেই তো শুরুর আগে একটা সংখ্যা বলেছিলাম, আর ফাইনাল ভোটার লিস্টের পরে ফাইনালি একটা সংখ্যা বলবো, বেরোবে, দেখতে পাবেন। এবং আমার কাছে অনেকেই চেয়েছে যে বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গা কোথায় গেল। বিহারে যেমন 30,90,000 অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে, এখানেও আমি বলেছি ফাইনাল ভোটার লিস্টের পরে, এখন তো ফাইনাল ভোটার লিস্টে 28 তারিখের পরে বলা যাবে না, সাপ্লিমেন্ট বেরোবে, এসি ওয়াইজ এক একটা এসি কমপ্লিট হবে, তার সাপ্লিমেন্ট ক্লোজ হবে। 294 ক্লোজ কমপ্লিট হওয়ার পরে আমি যে প্রশ্নগুলো আমার বিরোধীরা বা সংবাদ মাধ্যমের টকশোতে যাওয়া রাজনৈতিক বিশ্লেষকরা করেছেন, আমি 2টো কথা বলেছিলাম। একটা সংখ্যা বলেছিলাম যে এটা হতে পারে, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ভোটে লড়ার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, কারণ আমি একটা সময় বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করেছি 1988-89-এ পিকে কলেজে বুথ লেভেল এজেন্ট ছিলাম আমি। তা ন্যাচারালি আমার সেই অভিজ্ঞতা দিয়ে আমি এটা বলেছি। সেই সংখ্যাটাও আপনারা পেয়ে যাবেন, কিছুটা আঁচ ড্রাফটে পেয়েছেন, কিছুটা আঁচ 28 তারিখে পাবেন, আর ফাইনালটা আপনারা পেয়ে যাবেন সাপ্লিমেন্ট ভোটার লিস্টের এসইউআই লিস্টের পরে। আর যে প্রশ্নটা বারে বারে করেছেন, কোথায় গেল অনুপ্রবেশকারী, কোথায় গেল ইত্যাদি ইত্যাদি, সেটা বিহারে যেমন সংখ্যা এসে গেছে, তেমনি এখানেও সংখ্যাটা এসে যাবে, সেটা আমি দিয়েও দেবো টাইমলি। এটা করতে দেন, একটু কিপ পেশেন্স। কিন্তু আমি মনে করি 28 তারিখের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না, তারা এদিকে ওদিকে ঝামেলা করবেন না। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসে গেছে, উস্কানিতে পা দেবেন না। আপনারা পরিকল্পনা করেছেন বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন, আমার কাছে খবর আছে, বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন। আমি সিওকে বলবো
স্টেট অবজারভারকে বলবো, ইলেকশন কমিশনকে বলবো, সমস্ত তথ্য সুরক্ষিত জায়গায় ট্রান্সফার করে নিন। বেশ কিছু জায়গায় এর আগে আপনারা চাকুলাতে দেখেছেন কি ঘটনা ঘটেছে, আপনারা মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে দেখেছেন বিডিও অফিসে কি ঘটেছে। এরকম অনেক চিত্র আপনি দেখতে পাবেন। এবং আমি পরিষ্কারভাবে বলতে পারি, 28 তারিখের পরে যে অ্যানার্কির আশঙ্কা সবাই করছি আমরা, সেই জন্যই হয়তো ভারত সরকার বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আগেই 240 কোম্পানি পাঠিয়ে দিচ্ছে। আশঙ্কা মিথ্যাও, এই প্রার্থনা করব রঙিন উৎসব দোলের আগে এই ধরনের ঘটনা না ঘটাই ভালো। এছাড়াও মুসলিমদেরও এই মাসে তাদের একটা চলছে, ধর্মীয় রীতিনীতি চলছে, না হয় ভালো। কিন্তু উস্কানি দাতা তো এখানে আছেন মমতা ব্যানার্জি, তিনি তার উস্কানি দেওয়া কথাবার্তা গতকাল থেকেই শুরু করেছেন যে আমি না বাধা দিলে 1,20,00,000 বাদ চলে যেত। এবং তিনি আজকেও আলপটকা মন্তব্য করেছেন, আগামী কয়েকদিন করতে থাকবেন। অতএব উনি বহুবার উস্কানি দিয়ে এই রাজ্যে শান্তি নষ্ট করেছেন। উনি সিএ কে এনআরসি বলে প্রথম মিছিল করেছিলেন, স্মৃতির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়, আগুন লাগিয়েছিলেন। তিনি এসআইআর কে প্রথম থেকে এনআরসি ইত্যাদি বলেছেন। তিনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বলেছিলেন আমি বেঁচে থাকতেও চালু হবে না, উনি চালু করেছেন এই রাজ্যে। অতএব সেক্ষেত্রে আমি সকলের কাছে অনুরোধ করব, সতর্ক থাকতে হবে। এবং যাদের নাম বাদ যাচ্ছে, এটা চূড়ান্ত বাদ যাওয়া নয়, সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম এসে যেতে পারে। ধৈর্য রাখুন, আপনারা সহযোগিতা করুন জুডিশিয়াল কর্তৃপক্ষকে। এবং এই ঘটনার জন্য দায়ী করব মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করে দুটি সাংবিধানিক সংস্থার সঙ্গে যে লড়াই লেগেছিল, তাতে তৃতীয় সাংবিধানিক সংস্থাকে যুক্ত করে দিয়েছেন। ক্রেডিট এবং ডিসক্রেডিট দুটোই মমতা ব্যানার্জির জন্য থাকলো। অতএব আপনারা উল্লাসও প্রকাশ করেছেন মাঝে মাঝে যে আমরা জিতে গেছি সুপ্রিম কোর্টে। তাই বিক্ষোভ যদি করতে হয়, প্রশ্ন যদি করতে হয়, আজকে ডিএ আন্দোলনকারীদের মতো কালীঘাটের কাছে গিয়ে বা নবান্নতে গিয়ে উত্তর চান, অন্য জায়গায় করবেন না, রাজ্যে যেন শান্তি নষ্ট না। প্রধানমন্ত্রীর নামে চিঠি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কদর্য মিথ্যাচার চিঠি এইগুলো কেউ পড়বে না। কারণ প্রধানমন্ত্রী এই রাজ্যে যা যা দিয়েছে, আমি তো ওনাদের বলছি শ্বেতপত্র প্রকাশ করুন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ গভর্নমেন্ট 10 লক্ষ কোটি টাকা আপনাদের দিয়েছে। ইউপিএ 1 এবং 2 আপনাদের দিয়েছে 2,65,000 কোটি টাকা। 30,000 কোটি টাকা 40 লক্ষ বাড়ি দিয়েছে, তালিকা প্রকাশ করুন। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, তার তালিকা প্রকাশ করুন। 54 লক্ষ পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছে। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে চাল আর গম দিচ্ছেন, আপনারা গমের বদলে পচা আটা খাওয়াচ্ছেন। এর বাইরেও মেট্রো থেকে শুরু করে নানা প্রজেক্টে ভারত সরকার যে অর্থ দিয়েছে, কল্যাণী এইমস থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরে যে অর্থ দিয়েছে, তার প্রকাশ ঘটান আপনারা, তার শ্বেতপত্র বলুন। আপনি তো নিজেই বলেছেন 2 কোটি বেকার চাকরি পেয়েছে। তাহলে আজকে 26 তারিখ অ্যাপ্রক্স 65 থেকে 70 লক্ষ বেকার ফর্ম ফিল আপ করলো। সংখ্যাটা ফাইনালি 80 লাখও হতে পারে। আমি বিকেলে নিয়েছি, এটা 70 লাখে চলে গেছে। ভাবতে পারেন 80 লক্ষ মাধ্যমিক পাস, তারা 1,500 টাকা অর্থাৎ 50 টাকা ডেলির জন্য আজকে গিয়ে দরখাস্ত করছে। এরপরেও আপনি বলবেন আমি 2 কোটি লোককে চাকরি দিয়েছি, মাথা পিছু রোজগার 3 গুণ করে দিয়েছি। কত বড় মিথ্যাচার আজকে পশ্চিমবঙ্গে প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই কুৎসা মিথ্যাচার, এগুলো কেউ শুনবে না, মানবে না, গ্রহণ করবে না। এই এই 60 লক্ষ যারা অমীমাংসিত, কি হবে বাড়ানোর কথা বলা হলো, দেখি কোর্টের নির্দেশকে না মেনে ছেলে ফোলানোর জন্য বাড়ানো হলো। জানে কোর্টকে তো মানে না,
কোর্টকে উনি মানেন না। এই কারণে একমাত্র স্বাধীনতার পরে রাজনীতিবিদ যাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ কলকাতা বারে জমা দিতে হয়েছে নন্দীগ্রামের মামলা নিয়ে। 5 লক্ষ টাকা জমা দিতে হয়েছে। কোনো কোর্টকেই মানেন না, কোর্টকে মানেন না, সাংবিধানিক বডিকে মানেন না। তাদের 60 লক্ষ যাদের অমীমাংসিত তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ তারা 3টে কাগজ দেখাবে। আজকে তো কাগজ তৈরি করার অনন্তকাল সময়টাও, কালকে সুপ্রিম কোর্টে ওরা গিয়েই নিজেরাই নিজেদের উল্টো বাঁশ খেয়েছে। 3টে জিনিস তো দেখাতেই হবে। 18 বছর হয়েছে, ভারতবর্ষের নাগরিক, ডোমিসাইল সার্টিফিকেট, স্থায়ী নাগরিকত্ব। ওকে আজকে যা হাতে ছিল বা তৈরি করা দেওয়ার ছিল দিয়ে দিয়েছেন আজকে। যারা পারবেন না, জুডিশিয়াল অফিসাররা, এটা ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে তো কোনো অফিসার, ডিএমএসপিরা যতই ভয় দেখান আর যতই ওয়েলিং করুন, যতই বিডিও এসডিওদের দিয়ে ম্যানেজ করার চেষ্টা করুন, কোন জুডিশিয়াল অফিসার আমার বিশ্বাস ডিজিটাল ফুটপ্রিন্ট দেখে কম্প্রোমাইজ করবেন। কারণ অন রেকর্ড জুডিশিয়াল অফিসাররাও তো আগামী দিনে প্রশ্নচিহ্নের সামনে থেকে যাবে। ডিজিটাল ফুটপ্রিন্ট তো এটা তো কোনোটাই ম্যানুয়াল নয়। এটা তো কোনো জুডিশিয়াল অফিসার তার উপরে কোশ্চেন মার্ক হয়ে যাক, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিক, বা সেই তথ্য নিয়ে ইলেকশন কমিশন বা যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ব্যক্তি, মমতা ব্যানার্জির যেমন সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ ছিল, আমাদেরও তো আছে। ডিজিটাল ফুটপ্রিন্টে যদি কম্প্রোমাইজ করেন জুডিশিয়াল কোনো অফিসার, সেক্ষেত্রে আমরাও তো সুপ্রিম কোর্টে যেতে পারি। কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, ভারতবর্ষের আইন তো সকলের জন্য সমান। তা আমার বিশ্বাস পড়াশোনা করে জুডিশিয়াল অফিসার যারা হয়েছেন, 3 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে যারা এই কাজে অংশগ্রহণ করছেন, তারা ডকুমেন্টে কম্প্রোমাইজ করবেন। ডকুমেন্টে কম্প্রোমাইজ না করলে এই অবৈধ অনুপ্রবেশকারী ভোটাররা, তারা বিশেষ করে বাংলাদেশি মুসলিমরা যারা ভেড়া জমি নেই বলে, ভেড়া নেই বলে ঢুকে পড়েছেন, এখানে এসে একাধিক বিয়ে করেছেন, অসংখ্য বাচ্চা তৈরি করেছেন, তাদের বাঁচার কোনো রাস্তা নেই। আইনজীবী ফিরদৌস শামীমের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে খারাপ ব্যবহার করার অভিযোগ দায়ের হয়েছে, তুমি কিছু বলবে? সম্পূর্ণ মিথ্যা। সম্পূর্ণ ওনার রাজনৈতিক মতাদর্শের আমি বিশ্বাসী। উনি সিপিএম বামপন্থী মানসিকতার লোক, কিন্তু উনি প্রতিবাদী, উনি বিরোধী বলেই আমি ব্যক্তিগতভাবে ফেরদৌস শামীমের সঙ্গে আছি। তিনি লড়াই করুন, আইনি লড়াই করুন। এই জিনিস অনেকদিন ধরে চলছে। সিলদাতে সারের দাম বৃদ্ধি নিয়ে যাকে জেলে ঢুকিয়েছিল, কার্টুন আঁকার জন্য অধ্যাপক অম্বরীশ বাবুকে ঢুকিয়েছিল, সেই থেকে শুরু করে এই যে কালচার, অম্বিকেশ মহাপাত্র, এই যে কালচার, এই কালচার কন্টিনিউ করছে। এই কালচারের শিকার হচ্ছে ফেরদৌস শামীম। আমি তো প্রত্যেক দিন এই কালচারের শিকার হই। আমার লাস্ট এই হেয়ার স্ট্রিট থানায় আমাকে জুতো ছুঁড়লো, আমাকে নোংরামি করলো। কোনো ভিডিও ফুটেজে দেখতে পাবেন না যে আমি দাঁড়িয়ে ওদের প্রতিবাদ পর্যন্ত করেছি, আমার নামে এফআইআর করেছি। অথচ আমি যে এফআইআর করেছি এখনো পর্যন্ত তার এফআইআর নাম্বার দেয়। এই কেসটা নিয়ে মমতা ব্যানার্জির 5 বছরে একমাত্র বিরোধী নেতা যার নামে 107টা মামলা হলো। তারপরে আমি সঠিক পথে আছি, আমার লড়াইটা ঠিক আছে, আমার সঙ্গে কারোর কোনো বোঝাপড়া নেই, এটা প্রমাণিত হয়েছে।